ওয়েলকাম ব্যাক টু প্রদীপ তরফদার 2.0 মাই চ্যানেল। দেখো আবার চলে আসলাম একটি নতুন ভিডিওতে। এর আগে আমরা 20 নম্বর স্কুলটা করিয়ে দিয়েছি, আজকে আমরা নিয়ে এসেছি 21 নম্বর স্কুলটা। তো দেখো ক্লাস 9 ম্যাথ রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024। তা দেখো আজকে যে স্কুলটা নিয়েছি, আজকে 21 নম্বর স্কুলটা আছে শিলিগুড়ি বারাদাকান্ডা বিদ্যাপীঠ এইচএস থার্ড সামেটিভ, পেজ নাম্বার দেখবা 252 পাতায় আছে এই স্কুলটা, সেই পেজে গিয়ে তোমরা দেখতে পাবা। তো আমরা অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের যে কথাটা বলবো যে আজকে তোমার বলেছিলাম আগের ভিডিওতে বলেছি যে আজকে আমি লাইভে আসবো। আজকে হচ্ছে আমাদের বুধবার, আজকে বুধবার তারিখ 20/11, ঠিক আছে, 2024 সাল চলছে। তো রাত 9টায়, আজকে রাত 9টায় আমি লাইভে আসি। রাত 9টায় তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ক্লাস 9 ম্যাথ সাজেশন নিয়ে আমি আসবো। তো তোমাদের সেখানে আলোচনা করব, ইম্পর্টেন্ট সাজেশনগুলো দিব। আর আমার যে স্টুডিও আছে, আমি যেখানে ভিডিও বানাচ্ছি, স্টুডিওতে বলবো না, জাস্ট এখানে আমার রুমে, যে রুমে আমি টিউশন পড়াই সেই রুমে আমি ভিডিও বানাচ্ছি। তো এই রুমটা তোমাদের দেখাবো কীভাবে আমি ভিডিও শ্যুট করি না করি। তো ঠিক আছে, রাত 9টায় লাইভে আসছি, সব তোমাদের দেখা হবে। আর ক্লাস 9 ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব, ইম্পর্টেন্ট সাজেশনগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব আমি। তো চলো আজকের ক্লাসের 21 নম্বর যে স্কুলটা আছে, তো 21 নম্বর স্কুল থেকে আমরা প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। তো চলে যাবো আমরা অঙ্কগুলোতে। চলে এসেছি আমরা একের প্রশ্নগুলো, এক নম্বরটা আমরা নিয়েছি। তো একের প্রশ্নগুলো আছে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো প্রথমে এমসিকিউগুলো প্রশ্নগুলো আমরা করে দেখাবো। তো অঙ্কগুলো করার আগে আমি তোমাদের দুটো কথা বলি। তো আমাদের যে করতে স্কুলগুলো দেখো, আমরা 21 নম্বর স্কুলে চলে এসেছি। তোমাদের যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা আছে, এটা হচ্ছে আমাদের শেষতম স্কুল। এরপরে কিন্তু 22 স্কুল নাই, 21 অবধি তোমাদের শেষ। তো আমি তোমাদের বলে দিচ্ছি, এই অবধি তোমাদের 21 অবধি স্কুল দিয়ে দিলাম। আমি 10 থেকে শুরু করেছি, 10 থেকে 21 দিয়েছি। যাই হোক, এই যতগুলো স্কুল দিয়েছি এগুলো তোমার যে রিভিশন করে ভালো করে প্র্যাকটিস করে তোমার যে পরীক্ষাটা দাও, অঙ্ক পরীক্ষাটা, তো আশা করি তোমাদের কিন্তু সব অঙ্কগুলো তোমরা করতে পারবা। আমার ভিডিওগুলো যদি দেখো, প্রত্যেকটা ভিডিও যদি ভালো করে স্টাডি করে যাও, ক্লাসগুলো দেখে যাও, তাহলে কিন্তু তোমাদের যে এমসিকিউ আর এসিকিউ যেটা আছে কোশ্চেনগুলো, অবজেক্টিভ টাইপের যে প্রশ্নগুলো, সেগুলো অ্যান্সার কিন্তু তোমরা দিতে পারবা। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই স্কুলটা এগুলো দেখার পর তোমরা পরীক্ষাগুলো ভালো করে দাও। আর পরীক্ষা দেওয়ার পরে আমি বলেছি যে 10ম শ্রেণীর ক্লাস, ঠিক আছে, ক্লাস 10 তোমাদের অঙ্ক আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমাদের পরীক্ষা দেওয়া শেষ হবে, তোমরা আমাকে কমেন্ট করবা, ঠিক আছে, যে কমেন্ট করে জানাবা কার কবে পরীক্ষা শেষ হয়ে আছে। পরীক্ষা শেষ হয়ে গেলে তোমাদের দেখবা 10ম শ্রেণীর ক্লাস চালু হয়ে যাবে। আমি ক্লাস 10-এর ভিডিও তোমাদের গণিত বই থেকে আমি ক্লাসের অঙ্ক আমি তোমাদের দিব ভিডিওগুলো, ঠিক আছে। পরীক্ষাগুলো কবে কার শেষ হচ্ছে আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবা। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি জানবো যে তোমাদের পরীক্ষা সবার শেষ হয়ে গেছে, তখনই আমি কিন্তু ক্লাস 10-এর ভিডিও দিতে শুরু করে দেবো আমি। ঠিক আছে, তোমাদের বলা হলো কথাগুলো। তাহলে চলো আমরা অঙ্কগুলো দেখে নেব। আজকে এক নম্বর অঙ্কটা কী বলছে, দেখো দুটি মূলদ সংখ্যার গুণফল। দুটি মূলদ সংখ্যা আছে, দুটি মূলদ সংখ্যার গুণফল কী হবে দেখো। তো দুটির মূলদ সংখ্যা গুণফল আমরা কি জানি, যে কোনো দুটি মূলদ সংখ্যা নাও, তুমি নিতে পারো ধরো 2/3 একটা মূলদ সংখ্যা, গুণ করো, তার সঙ্গে একটা নিয়ে নাও 5/7, এরকম একটা মূলদ সংখ্যা নিলাম, এদের গুণ করো। এদের গুণ করো কত হবে, 2×5 = 10 আর 7×3 = 21, 10/21। তাহলে এই সংখ্যাটা কি, এটা তো একটা মূলদ সংখ্যা। তো দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদাই কিন্তু মূলদ সংখ্যা পাওয়া যায়। তো দেখো সর্বদাই মূলদ সংখ্যা কোথায় আছে আমাদের, সর্বদাই মূলদ সংখ্যা আমাদের দেখো বি নম্বর অপশানটা আছে। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা। দেখো 2 নম্বর প্রশ্নটাতে আমরা চলে এসেছি। 2 নম্বর প্রশ্নটা এখন আমরা করাবো। তো তোমাদের যেটা বলছি, ক্লাস 9-এর ছাত্রছাত্রীগুলো, তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো, তো খুবই ভালো লাগছে তোমরা আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের কিন্তু আমার খুব পছন্দ, তোমরা কমেন্ট করছো, খুব ভালো লাগছে, তোমাদের বিভিন্ন কমেন্ট আমি পাচ্ছি। তো আমিও চেষ্টা করছি তোমাদের সব কমেন্টে রিপ্লাই করা। তোমরা যা যা কমেন্ট করবা আমি তার রিপ্লাই দিব। তো যাই হোক, তোমাদের উৎসাহ দেখে, তোমরা যে ক্লাস 9-এর ছাত্রছাত্রীগুলো আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের এই আনন্দ উৎসাহ দেখে আমাকে খুব ভালো লেগেছে। তার জন্য কিন্তু তোমাদের এই উৎসাহের জন্য আমি কিন্তু ক্লাস 10-এর কিন্তু ক্লাসের অঙ্কগুলো আমি দিচ্ছি, তাই না। তোমাদের উৎসাহ দেখে খুব ভালো লেগেছে। তো ক্লাস 10ম শ্রেণী গণিত তোমাদের দেওয়া শুরু হয়ে যাবে, তোমরা পরীক্ষা দিয়ে শেষ হবে, তাই না। পরীক্ষা দেওয়ার পরই কিছুদিন তোমরা ঘোরাফেরা করে নেবা, আর আমার ক্লাসের ভিডিও তোমরা পেয়ে যাবা আমার চ্যানেলে। তো তোমরা দেখতে থাকো, আমার চ্যানেলে যুক্ত থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। চলো আমরা 2 নম্বর অঙ্কটা করি, কি বলছে দেখো। 2 নম্বর যে অঙ্কটা আছে, এটা সূচকের অঙ্ক দিয়েছে। দেখো 20-র মাথায় -x = 1/7 হলে 20-র মাথায় 2x এর মান কোনটা হবে। তাহলে এটা দেখো, এটা ভালো অঙ্ক আছে। তা আমরা লক্ষ্য করো, এর মানটা বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এখানে 20-র মাথায় যেন 2x হয়ে যায়, তখন আমরা মানটা পেয়ে যাব।
তাহলে 20 মাথায় পাওয়ারে, তাই না, 2x করে পাবো। তাহলে দেখো মাইনাসটা প্লাস করতে মাইনাস নিলাম, মাইনাস মাইনাস প্লাস, কারণ এখানে প্লাস আছে। আর 2 আনবো, দেখো এখানে আমরা 2 নিয়ে নিলাম। তাহলে -2 যদি দিয়ে দিই পাওয়ারে, তাহলে কিন্তু দেখো এটা গুণ করে পাওয়ার পরে গুণ করো 2x পেয়ে যাবে তোমরা, এটা মনে রাখবা। তাহলে পাওয়ারে -2 নিলে পরে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এদিকে -2 পাওয়ার নিয়েছি, তো আমাদের এই সাইডেও -2 পাওয়ার নিতে হবে। এবার সরল করো, এটা তোমরা সরল করে পেয়ে যাবা। এই দুটো গুণ করে আমরা পেয়ে যাবো 2x, মাইনাস মাইনাসে প্লাস, আর 2 আর x গুণ করে 2x, দেখো চলে এসেছে এটা 20 মাথায় 2x। আর এইদিকে এখানে আমরা 1/7টাকে 7 মাথায় -1 এভাবে করা যায় সূচকের নিয়মে, আর -2 বাইরে আছে। আর এটা 7 স্কোয়ার পেয়ে যাবা, মাইনাস মাইনাসে প্লাস, 2 একে 2, 7 স্কোয়ার ভাঙো 7 7 49, তাহলে আমাদের অ্যান্সার 49। দেখো সি নাম্বার অ্যান্সারটা। দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছে, 4x + 3y = 7 এবং 7x - 3y = 4 সমীকরণ দ্বয়ের বলছে এ নম্বরে একটি নির্দিষ্ট সমাধান থাকবে, না অসংখ্য সমাধান আছে, না কোনো সমাধান নেই, না কোনোটি নয়। তাহলে এখানে দেখো দুটো সমীকরণের কখন সমাধান থাকবে বা থাকবে না সেটা আমরা কী করে দেখব, সেটা আমরা চেক করব। দেখো আমরা এক্সের সহগ বা এক্সের সহগ করি, প্রথম সমীকরণে এক্সের সহগ বা দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ আমরা প্রথমে সমান সমান দেখাই, কোনটা সমান আসছে কোনটা সমান আসছে না। আর এই সমীকরণের আচ্ছা প্রথম সমীকরণের ওয়াই সহগটা বা দ্বিতীয় সমীকরণের ওয়াই সহগটা। আর এখানে আমরা ধ্রুবক সংখ্যা, দেখো আমরা ধ্রুবক সংখ্যা নিচ্ছি, এটা 7 আছে আর এটা আছে 4। তাহলে এখানে দেখো তো এটা আমাদের এটা অসমান আসছে, এটা সমান নয়, এখানে 3 3 কেটে যাচ্ছে 1, এটাও কিন্তু অসমান আসছে। তাহলে এখানে কিন্তু দেখো সবগুলো কিন্তু অসমান দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি, সবগুলো অসমান। তাহলে সবগুলো যদি অসমান হয়ে যায় মানে নট ইকুয়াল টু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই শর্তটা যদি তৈরি হয় তো তোমরা জানবা যে এখান থেকে যে উত্তরটা আসবে এই দুটো সমীকরণের একটি নির্দিষ্ট সমাধান আছে। তোমরা লক্ষ্য করো, এরকম যদি নট ইকুয়াল টু পেয়ে যাও, নট ইকুয়াল টু এরও সমান সমান নয়, এরও সমান সমান নয়, কেউ কারোর সঙ্গে সমান নয়, তখনই তুমি বলতে পারবা যে দুটো সমীকরণের একটি নির্দিষ্ট সমাধান আছে, ঠিক আছে। তাহলে একটি নির্দিষ্ট সমাধান আছে, দেখো এ নাম্বার অপশান। তাহলে এই যে আমাদের এ নাম্বার অ্যান্সারটা, একটি নির্দিষ্ট সমাধান আছে এই দুটো সমীকরণের, এই শর্তে কিন্তু আমাদের হবে, এটা মনে রাখতে হবে তোমাদের। দেখো 4 প্রশ্নটা বলছে প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। সামুদ্রিক আছে, রম্বস, ট্রাপিজিয়াম, আয়তকার চিত্র। আয়তকার চিত্র বলতে আয়তক্ষেত্র। তো দেখো সামুদ্রিক যদি বলি, এই যে সামুদ্রিকের ছবিটা আমি একটু তোমাদের দেখাই। এভাবে ধরো আমাদের সামুদ্রিকের কর্ণদ্বয় লক্ষ্য করো, এদের কর্ণদ্বয় কিন্তু সমান হয় না। কেন সমান হয় না লক্ষ্য করো তোমরা দেখেই বলে দিবা। এই কর্ণটা বড় আছে, এই কর্ণটা ছোট আছে, এই সামুদ্রিকটা। তো সামুদ্রিকের কর্ণদ্বয় সমান তো হয় না। বা রম্বস, একইভাবে রম্বসের কিন্তু রম্বসেরও এই যে রম্বসের কি 4টি বাহু সমান হয়, আমি এভাবে টানি, এই যে রম্বস, এরও দেখো কর্ণটা এটা বড় হবে, এই কর্ণটা ছোট হবে। তো রম্বসের 4টি বাহু সমান, কিন্তু এরও কিন্তু কর্ণদ্বয় সমান হয় না, রম্বসেরও হবে না। ট্রাপিজিয়ামে তোমরা কিন্তু কর্ণদ্বয় সমান পাবা না। আয়তক্ষেত্র যদি দেখো, আয়তক্ষেত্র এই যে আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র কর্ণদ্বয় দৈর্ঘ্য দেখবা তোমরা, এই কর্ণদ্বয় দৈর্ঘ্য কিন্তু সমান পেয়ে যাবা আয়তক্ষেত্রের। তাহলে একমাত্র আমাদের অ্যান্সারটা হবে প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান, সেটা হচ্ছে আয়তকার চিত্র, ডি নাম্বার আমাদের অ্যান্সারটা হবে। এবার আমরা 5 অঙ্কটা করাবো, 1-এর 5 অঙ্কটা। তাহলে তোমরা ভিডিওগুলো দেখছো, শিখছো অনেক কিছু, আমার ভালো লাগছে। আর তোমাদের বললাম যে তোমাদের যে ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ, তো আমি খুবই আনন্দিত। তোমরা খুব উৎসাহ করে তোমার ভিডিওগুলো দেখছো, তোমাদের শেখার খুব আগ্রহ আছে। তো তোমার এই উৎসাহ দেখেই আমি কিন্তু ক্লাস 10-এর ভিডিও নিয়ে আসছি। ক্লাসের ভিডিও আমি তোমাদের দিব, এবং ক্লাস 10-এর যে তোমাদের যে রায়মাটির প্রশ্নবিচিত্রা যে ভলিউম 1 বেরো হবে, ঠিক আছে, সেটা থেকে আমি প্রশ্নবিচিত্রা চালু করে দেবো খুব তাড়াতাড়ি। তো তোমরা যে স্কুলের পরীক্ষাগুলো দিবা, ইউনিট টেস্ট পরীক্ষাগুলো, তার আগে তোমরা অনেক আগেই রায়মাটির প্রশ্নবিচিত্রা পেয়ে যাবা ক্লাস 10-এর, ঠিক আছে। তোমাদের উদ্দেশ্যে বলছি, ক্লাস 9 ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলছি আমি, যে তোমরা ক্লাসের অঙ্ক পাচ্ছ, ক্লাসের অঙ্ক দিব বই থেকে, প্লাস রায়মাটির প্রশ্নবিচিত্রা তো তোমরা এভাবে পেতেই থাকবা, যেভাবে পাচ্ছ ভালোভাবে, কোনো অসুবিধা নাই, আমি দিতে থাকবো। আর আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সঙ্গে আমি শুরু হয়ে গেছি দেওয়া, আমি বেশি দিন হয়নি ভিডিও শুরু করেছি, ঠিক আছে। তো এই যে তোমাদের সঙ্গে যুক্ত হয়েছি, এখন ভিডিওগুলো তোমাদের দিতে থাকবো, সব ভিডিও দিতে থাকবো, যে ভিডিওগুলো তোমাদের প্রয়োজন পড়বে সব ভিডিও আমি তোমাদের দেবো। তোমরা কমেন্টে জানাবা কী ভিডিওগুলো প্রয়োজন, কোন ক্লাসগুলো তোমাদের আগে চাইছো, সেগুলো কিন্তু আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। চলো আমরা এই অঙ্কটা দেখে নেবো, 5-এর অঙ্কটা। তাহলে 5-এর অঙ্কটা দেখো কী বলেছি, x⁴n+1 বহুপদী সংখ্যামালার
x+1 একটি উৎপাদক হবে, ঠিক আছে। তাহলে এই বহুপদী সংখ্যামালার এটা উৎপাদক হবে। তাহলে উৎপাদক হবে কখন? যখন এটা দিয়ে একে ভাগ করব, ভাগশেষটা শূন্য বের হবে, ভাগশেষ শূন্য বের হলে উৎপাদক হবে। তো আমাদের কোন শর্তে হবে? এনের মানটা বলেছে, এন বলেছে এন একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, বি নম্বরে বলেছে এন একটি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, সিতে বলেছে, আচ্ছা এখানে সি আছে, এটা সিতে বলেছে এন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ডিতে বলেছে এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দেখো তো আমরা কী করবো, প্রথমে এই যে এটা আছে ভাজ্যটাকে আমরা এফএক্স ধরে নিই, x⁴n+1, আর এইদিকে এই যে ভাজকটা আছে, ভাজকটাকে আমরা 0 ধরে নেব, ঠিক আছে। যেটা দিয়ে ভাগ করবো ছোটোটাকে ভাজক বলা হয়, আর যেটা বড় পাওয়ারে থাকবে ওটাকে আমরা ভাজ্য বলবো, ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করে। আচ্ছা এখান থেকে তোমরা প্রথমে কী করবো, এক্সের মানটা বের করে নাও, -1 বের হবে। তো এখানে আমরা এক্সের জায়গায় -1 বসিয়ে দেবো, -1 বসিয়ে দেবো, পাওয়ার n আছে +1। এবার এখানে দেখো, এখানে আমাদের যেহেতু বিভাজ্য বলেছে, তাহলে আমাদের এখানে -1 দরকার। তাহলে -1 কখন হবে? যখন এনটাকে হতে হবে ধনাত্মক, তাই না, মানে অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে এনটাকে। তাহলে দেখো +1টা দিয়ে দিলাম। তাহলে লক্ষ্য করো, এনটা যদি আমাদের যখন এন হবে অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, ওকে। এন যখন অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা? অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে, দেখো আমরা 1 নিতে পারবো, 3 নিতে পারবো, 5 নিতে পারবো। অযুগ্ম মানে বিজোড় সংখ্যাগুলো, আর বিজোড় সংখ্যাগুলো তোমরা নিবা। এখানে তোমরা নিতে পারবা 7, 9, এরকম বিজোড় সংখ্যাগুলো যা আছে ধনাত্মক, ঋণাত্মক নয়। তো এভাবে যদি পাওয়ারটা n থাকে, যদি ধরো 3 পাওয়ার থাকে, 3 থাকলে তো মাইনাস বের হবে, 5 থাকলে মাইনাস বের হবে, পাওয়ার বিজোড় সংখ্যা থাকলে মাইনাস বের হয়। তাহলে দেখো এনটা এই শর্তের জন্য, এন অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য কিন্তু -1টা নামবে আমাদের। তাই এটা কেটে গিয়ে দেখো ভাগশেষটা আমাদের কী আসছে? 0 আসছে, এটা আমাদের ভাগশেষ। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারছি যে এফএক্সের এর একটি উৎপাদক, ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের এটা লেখার প্রয়োজন নয়, আমাদের কোন শর্তে বলেছিল, এই শর্তে বলেছে। তারপর অ্যান্সারটা দেখে নাও, কত নম্বর অ্যান্সার মিলেছে? এ নম্বর অ্যান্সার মিলে গেছে। দেখো এন একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা আমাদের অ্যান্সার। দেখো 6 নম্বর প্রশ্নটা আছে, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত হবে? তো আমাদের লাভ ক্ষতির অঙ্ক দিয়েছে এটা। দেখো জামাটির বিক্রয় মূল্য কিন্তু 360 টাকা, তাহলে আমাদের জামাটির কিন্তু আমাদের এসপি জানা আছে, এসপি 360 টাকা, ঠিক আছে। এবার দেখো 10% ক্ষতি থেকে আমরা বলতে পারবো, যদি সিপি 100 টাকা হয়, তাহলে আমাদের এসপি এখান থেকে কী হবে? 10% ক্ষতি থেকে বলছি, তাহলে এসপি আমাদের হবে, দেখো মানে সিপি বলতে ক্রয় মূল্য, এসপি হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য থেকে বিয়োগ হবে, তাই না। ক্ষতি যখন হবে বিক্রয় মূল্যটা পাবা, ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বাদ দাও, 100 থেকে 10 বাদ দাও, তোমরা পেয়ে যাবে বিক্রয় মূল্য, তাহলে 90 টাকা বিক্রয় মূল্য। আচ্ছা আমাদের ক্রয় মূল্য দরকার, তা আমি যদি বলি 90 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাই না, 90 টাকা 90 টাকা যদি আমাদের এসপি হয়, এসপি হলে সিপি কত হবে? সিপি আমাদের 100 টাকা, দেখো এই লাইনটা ঘুরিয়ে দিলাম। আর 1 টাকা এসপি হলে সিপি কত হবে? সিপি হবে 100/90। আর আমাদের দেখো এসপি বলে দিয়েছে, এসপি 360 টাকা, এসপি বলতে বিক্রয় মূল্য, 360 টাকা যদি এসপি হলে, তাহলে সিপি কত হবে? সিপি হবে 100/90 গুণিত 360, কাটাকাটি করো। এখানে আমরা ডিগ্রি কেন হচ্ছে, টাকা হবে, এগুলো 0 0 কাটা, এখানে 9 4 36, তাহলে দেখো 400 টাকা। তাহলে জামাটির যে ক্রয় মূল্য 400 টাকা পেলাম, কোথায় আছে দেখো 400 টাকা, বি নাম্বার অ্যান্সারটা আমাদের। এবার আমরা 2 এর প্রশ্নগুলো আসলাম। 2 এর প্রশ্নগুলো কিন্তু সত্য মিথ্যা বলেছে, কোনটা সত্য হবে কোনটা মিথ্যা হবে। তো দেখো 2 এর 1 নম্বরে বলছে তথ্যের চিত্র উপস্থাপন হলো কাঁচা তথ্য। তথ্যের চিত্র উপস্থাপন কাঁচা তথ্য হয় না, এটা আমাদের মিথ্যা হবে। তথ্যের চিত্র উপস্থাপন দণ্ডলেখ হয়। আমি তোমাদের যে বইটা দেখাই, ক্লাস 9-এর যে বইটা আছে তোমাদের, দেখো চলে যাবা 163 পাতায়, এই যে দেখো এটা যে আমাদের আছে, এগুলো যে দণ্ডলেখ, দেখো হ্যাঁ, এই যে আমাদের চিত্র উপস্থাপন করেছে, দেখো দণ্ডলেখ, এটা আয়তলেখগুলো তৈরি হয়েছে। তাহলে এই যে দণ্ডলেখ বলবো, তাহলে তথ্যের যে চিত্র উপস্থাপন করছে দণ্ডলেখ, ঠিক আছে। তো এখানে কাঁচা তথ্য হবে না। কাঁচা তথ্য কোনগুলো বলে? কাঁচা তথ্য যদি আমাদের বলি, এগুলো হচ্ছে আমাদের কাঁচা তথ্য, এই যে কাঁচা তথ্য,
দেখো এই যেগুলো কাঁচা তথ্য, এগুলো তো কাঁচা তথ্যগুলোর মাধ্যমে আমাদের কী হয়, পরিসংখ্যা বিভাজন ছক তৈরি হয়, এগুলো পরিসংখ্যা বিভাজন ছক বা তালিকা তৈরি হয়, তাই না? তো এগুলো কিন্তু আমাদের কি বলে যে তথ্যের চিত্র উপস্থাপন হবে না, তো তথ্যের চিত্র উপস্থাপন কিন্তু দণ্ডলেখ হয়। তো এখানে কাঁচা তথ্য যখন বলেছে তাহলে আমাদের অ্যান্সারটা মিথ্যা হবে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা লিখব মিথ্যা। দেখো এবার চলে এসেছি 2 নম্বর প্রশ্নটা। তো তোমাদের যেটা বলছি যে ক্লাস 10-এর ভিডিও আমি দিতে শুরু করে দিয়েছি, আমার 2টো ভিডিও চলে গেছে। রায়মাটির প্রশ্নবিচিত্রা মডেল সেটের কোশ্চেনগুলো দিচ্ছি, মডেল সেট আমরা 12-13 দেওয়া হয়ে গেছে। তো তোমরা দাদা দিদি যারা আছে তোমাদের দাদা দিদিগুলোকে জানিয়ে দিবা যে আমি ক্লাস 10-এর ভিডিও দিচ্ছি, তোমরা শেয়ার করবা তাদের কাছে যে আমার ক্লাসগুলো, আমার ভিডিওগুলো যাচ্ছে, বুঝেছ? তো দেখো আমরা 2 নম্বরটা আমরা করাবো। একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের চেয়ে কম। তাহলে আমাদের দেখো এখানে আমাদের একটা উপপাদ্য দেখতে হবে, তোমাদের যে বইয়ের পাতা আছে P-178 পাতা, তোমাদের যে 9-এর বইটা আছে সেখানে চলে যাও, তোমাদের উপপাদ্য দেখে নিবা। 23 নম্বর যে উপপাদ্যটা আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো কী বলেছে এখানে। আমাদের বলেছে যে সকল সামুদ্রিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে যদি অবস্থান করি তাদের ক্ষেত্রফল সমান হয়, বুঝেছ? একই ভূমি একই সমান্তরাল যুগল, এখানে একই ভূমি বলেছে, তো একই ভূমি একই সমান্তরাল যুগল, তাহলে যে বর্গক্ষেত্র আর রম্বসের কথা বলেছে, তাহলে বর্গক্ষেত্র আর রম্বস আমরা সামুদ্রিক বলতে পারবো, বর্গক্ষেত্র বিশেষ ধরনের সামুদ্রিক আর রম্বসকেও আমরা বিশেষ ধরনের সামুদ্রিক বলতে পারবো। তো দুটো সামুদ্রিক একই ভূমি থাকলে কি হয়, তাদের ক্ষেত্রফল সমান হয়, তাই না? তো এখানে কী বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা রম্বসের ক্ষেত্রফল চেয়ে কম তো হবে না, ক্ষেত্রফল সমান হবে, তাহলে যে কম বলেছে তাহলে অ্যান্সারটা আমাদের এখানে মিথ্যা হবে, তাহলে আমরা এখানে লিখব অ্যান্সার মিথ্যা। 3 নম্বর প্রশ্নটা বলছে একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত 1:4, তাই না? আচ্ছা, তো আমরা দেখব যে এদের ক্ষেত্রফলের অনুপাত যদি 1:4 হয় তাহলে সত্য, আর যদি না হয় তাহলে মিথ্যা। তাহলে আমাদের দেখো কি বলেছে, একটি বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র বলেছে, তাই না? তাহলে একটি বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র যদি বলি, একটি বৃত্তের পরিলিখিত আর অন্তর্লিখিত বর্গক্ষেত্র দ্বয়ের, তাহলে বৃত্তের পরিলিখিত আমরা কীভাবে বলবো, দেখো বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, তাহলে এই যে আমরা একটা বর্গক্ষেত্র করলাম তৈরি, এই যে দেখো এই যে দেখো এখানে, তাহলে যে বর্গক্ষেত্র আমরা তৈরি করেছি, তাহলে বর্গক্ষেত্রের কী আছে, বৃত্তের পরিলিখিত, তাহলে এটা আমাদের দেখো বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র হয়ে গেল এটা, ঠিক আছে? তাহলে পরিলিখিত কোনটা হবে, তাহলে আমার বৃত্ত আগে বর্গক্ষেত্র তৈরি করে নাও আর ভিতরে একটা বৃত্ত তৈরি করে দাও, এই যে দেখো এই যে ভিতরের বৃত্তটা, বর্গক্ষেত্রের ভিতরের বৃত্তটাকে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের বাইরের বৃত্তটাকে বলবো বৃত্তের কি, এটাকে বলবো অন্তর্লিখিত বর্গক্ষেত্র। এটা হচ্ছে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র আর এটা হচ্ছে আমাদের বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র। তাহলে এখানে দেখো আমরা এর ব্যাসটা লক্ষ্য করো, এই যে ব্যাসটা আমরা দিলাম, তাহলে এর ব্যাসটা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যে এ হয়, তাহলে বৃত্তের ব্যাসটা আমাদের কত হবে, বৃত্তের ব্যাস আমাদের এ হবে, তাহলে এখানে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ a/2 হয়ে যাবে, তাহলে ব্যাসার্ধ a/2 পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের বলেছে বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল অনুপাত বলেছে, তাই না? তাহলে এখানে আমাদের ব্যাসার্ধকে আমরা ধরবো, দেখো ব্যাসার্ধকে আমরা যদি আর নিই, ব্যাসার্ধ নিলাম আমরা আর, তাহলে ব্যাস কত হয়ে যাবে, বৃত্তের ব্যাসটা হয়ে যাবে আমাদের 2r, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত পেয়ে যাবো, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পেয়ে যাবো 2r, তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যে 2r হয়, তাহলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হয়ে যাবে প্রথমটা, এটার পরিলিখিতের ক্ষেত্রে হয়ে যাবে 2r বাহুর স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কোয়ার, সেটা হবে 4r², ওকে। আচ্ছা, এবার অন্তর্লিখিত দেখো, এখানে আমাদের বৃত্তের যেহেতু আমরা ব্যাসটা বলি, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ, তাই না? তাহলে এখানে দেখো এটা যেহেতু আমরা ব্যাসার্ধ আর ধরেছিলাম, তাহলে ব্যাস হচ্ছে 2r, তাহলে কর্ণের দৈর্ঘ্য কিন্তু 2r, আমাদের কর্ণের দৈর্ঘ্যটা কিন্তু আমরা 2r পাবো, কারণ এখানে এই ক্ষেত্রে যে দেখো আমাদের যেটা বলে যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রটা যে আছে বৃত্তের, তো অন্তর্লিখিত বর্গক্ষেত্রের আমাদের যে কর্ণটা হবে বৃত্তের ব্যাসটা, ঠিক আছে? কর্ণের দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাসটা কিন্তু সমান হবে, তাহলে আমাদের এখানে দেখো তাহলে কর্ণের দৈর্ঘ্য পেলাম 2r, তা কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি, ঠিক আছে?
তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র দেখো, বর্গক্ষেত্রের বাহুটা যদি আমাদের এ হয়ে যায়, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 × এ। তাহলে এটা আমাদের হয়ে গেছে 2r। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করে নেব। তাহলে এর মানটা কত হবে? 2r/√2। ঠিক আছে, তাহলে আমাদের বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে এখানে আমরা ক্ষেত্রফল কত পাবো? ক্ষেত্রফলটা এটা হয়ে যাবে, ক্ষেত্রফল হয়ে যাবে 2r/√2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে একটু সলভ করো, এটা 4r² আর নিচে হয়ে যাবে 2। তাহলে এটা কাটাকাটি করে দাও, তো এটা আমরা পেয়ে যাচ্ছি 2r²। তাহলে এখানে দেখো এটা আসবে আমাদের 2r²। ঠিক আছে, এই যে বৃত্তের যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত পাচ্ছি? 2r² পেয়ে গেলাম আমরা এই অনুযায়ী। আচ্ছা, তাহলে এটা আমাদের সলভ করো, এখানে r² কেটে গেল। তাহলে আমাদের এখানে 4:2 থেকে গেল। এটা যদি লঘিষ্ঠ করি, এটা হবে আমাদের 2:1। তাহলে এখানে 1:4 বলেছিল, তাহলে আমাদের আসলে 2:1। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা এখানে হয়নি, সত্য হয়নি। তো অ্যান্সারটা আমরা মিথ্যা দিয়ে দেবো, এটা অ্যান্সার মিথ্যা। দেখো 4 নম্বর প্রশ্নটা বলছে f(x) দেওয়া আছে 2x + 5 হলে f(x + f - x) এর মান 10। তাহলে এর মানটা যদি 10 হয় তো সত্য, আর 10 না হলে মিথ্যা। তাহলে চলো আমরা সলভ করি। দেখো f(x) তো দেওয়া আছে, f(x) এর মান জানা আছে, কিন্তু f - x এর মানটা বের করবো। তাহলে আমরা এখান থেকে দেখো, আমরা f(x) এর জায়গায় আমরা -x করে দিলাম। তাহলে x এর জায়গায় এখানে -x করলে পরে এখানেও করবো। তাহলে 2 × এখানে -x + 5। এটা সলভ করো, এটা -2x + 5। আচ্ছা, এখানে মানটা বসিয়ে দাও। তাহলে f(x) এর মান কত পেয়েছো? f(x) এর মান হচ্ছে 2x + 5, আর f - x এর মানটা ফেলা -2x + 5। তারপর সলভ করে দেখো মান কত আসছে। এখানে হবে 2x + 5, এটা -2x + 5। এখান থেকে -2x + 2x কেটে যাচ্ছে, আর 5 5 যোগ করে 10 পেয়ে গেলাম। দেখো 10ই বলেছিল কথাটা, তাহলে এখানে আমরা লিখবো সত্য। দেখো 5 প্রশ্নটা আছে x + y = 7 সমীকরণের দুটির সমাধান হলো 1,6, 3,4। তো সমীকরণের দুটির সমাধান বলতে এখানে হচ্ছে x এর মান 1 আর y এর মানটা 6। ঠিক আছে, x এর মান 1 আর x = একবার 1 বলেছে, আর একবার y = এখানে কত বলেছে? এখানে বলেছে 6। আবার এই ক্ষেত্রে এটা হচ্ছে এই ক্ষেত্রে, তাই না? আর এর ক্ষেত্রে যদি আমরা বলি, এর ক্ষেত্রে x = একবার 3 বলেছে, আর x = একবার 4 বলেছে। তাহলে আমরা দেখব মানগুলো বসিয়ে, যদি আমাদের মানগুলো বসিয়ে যদি দুই দিকে সমান হয়, তাহলে হ্যাঁ আমরা বলবো সমাধান আছে। তাহলে প্রথমে দেখো আমরা এটা বসাচ্ছি। তাহলে 1,6 এই বিন্দুর আগে বসাই, আমরা এটা ইমপ্লাই দিলাম। তাহলে এখানে যদি বসাই সমীকরণে, তাহলে এটা হবে 1 + 6, দেখো কত 7, দেখো সমান আসছে এটা। তাহলে এটা সমাধান বলতে পারবো, এটা ঠিক আছে। এবার আমরা এটা বসাই 3,4টা 3,4 বসাবো। আমরা কোথায় বসাবো? সমীকরণে বসাবো। x এর জায়গায় 3 আর y এর জায়গায় আমরা 4 বসাবো। তাহলে কত আছে? এখানেও 7 আসছে। তাহলে আমাদের দেখো এই যে সমীকরণে দুটি সমাধান 1,6 আর 3,4 বলেছিল, তাহলে আমাদের কিন্তু এটা সত্য কথা বলেছে। তাহলে অ্যান্সারটা কী হবে? এটা অ্যান্সারটা সত্য হবে। তাহলে আমরা কোথায় লিখবো? সত্য, এখানে লিখে দিচ্ছি অ্যান্সার সত্য। এই যে অ্যান্সারটা আমাদের এটা সত্য হবে। এবার আমরা 3 প্রশ্নগুলো এসেছি, 3 নম্বর 2 নম্বর আমরা করে নিয়েছি। তো 3 প্রশ্নগুলো কিন্তু শূন্যস্থান আছে। তো শূন্যস্থান দেখাবো, দেখি 3 একটা কী বলছে। f(x) = 2x + 5 রৈখিক বহুপদীর সংখ্যামালার শূন্য হবে। দেখো এই যে রৈখিক বহুপদীর সংখ্যামালাটা শূন্য কখন হবে, তাই না? তো শূন্য কত হবে মানে x এর মানটা, x এর কোন মানের জন্য শূন্য হবে? তো x এর মানটা বের করতে বলেছে। তো আমরা কী করব? আমরা এখানে f(x)টাকে আমরা শূন্য নিয়ে নেব, তখনই x এর মানটা বের করতে পারবো। তাহলে f(x) কত আছে? 2x + 5 = 0। তো এখান থেকে x এর মানটা বের করো। 2x = -5, তাহলে x = কত হবে? -5 নিচে 2। তাহলে দেখো x এর যে মানটা হবে, ঠিক আছে, এই মানটার জন্য -5/2 এই মানের জন্য কিন্তু এই বহুপদী যে সংখ্যাটা আছে এটা কিন্তু আমাদের শূন্য হবে। তাহলে অ্যান্সারটা আমাদের যে হবে এখানে -5/2 এটা আমাদের কিন্তু অ্যান্সার। দেখো 3 নম্বর প্রশ্নটা বলছে 20% এবং 10% পরপর ছাড়ের সমতুল্য ছাড় কত? সমতুল্য ছাড় বের কথা বলেছে, পরপর দুবার ছাড় আছে। তাহলে প্রথমে আমরা কী করবো? 20% ছাড়টা দেখাবো। 100 টাকার মধ্যে 20% ছাড় মানে 20 টাকা বাদ, তাহলে কত হবে? 80 টাকা। তাহলে প্রথম ছাড়ে আমরা পেলাম 80 টাকা। এবার বলেছে আবার দেখো 80 টাকা ছাড় পেলাম, তাহলে 80 টাকার আবার 10% ছাড়। তাহলে 80 টাকার তুমি যে 10% ছাড় দাও, তার 10/100 এখানে কাটাকাটি করো। তাহলে 0 0 কাটালা, এই 0 কাটালা, তাহলে তোমরা পেয়ে গেলে এখানে 8 টাকা। ঠিক আছে,
10% ছাড়ে তুমি 8 টাকা ছাড় পেয়ে যাও। ছিল 80 টাকা, তাহলে 80 টাকা ছিল, 8 টাকা ছাড়, তাহলে এখন টাকাটা কত হলো? টাকাটা দেখো, এটা বিয়োগ করে এটা তোমরা পেয়ে যাবো 72 টাকা। 80 থেকে 8 চলে গেলে কত পাবো? 72 টাকা। এবার যে সমতুল্য ছাড়টা তোমরা বের করবা, সমতুল্য ছাড় বের হয় 100 থেকে যে ছাড়টা তোমরা পেলা, তাই না, পরের বার ছাড়টা পেয়ে সেই 100 থেকে এই ছাড়টা বাদ দিয়ে দিবা, তখনই তোমরা কিন্তু সমতুল্য ছাড় পাবা। তাহলে এখানে বিয়োগটা করলে কত হবে? এটা হবে 8, এটা হবে আমাদের 2, 28। তাহলে সমতুল্য ছাড় কিন্তু আমাদের 28%। তাহলে এখানে লিখে দেওয়া অ্যান্সারটা 28%, এটা আমাদের অ্যান্সার। দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে একই ভূমি ও একই ভূমি ও এখানে হবে এখানে একই হবে, একই ভূমি ও একই সমান্তরাল যুগল এর মধ্যে অবস্থিত হলে, তাই না, সমান্তরাল সরলরেখার যুগল। প্রশ্নটা একটা আমরা দেখে নেব। হ্যাঁ, ঠিকই বলেছে, একই ভূমি ও একই সমান্তরাল যুগল এর মধ্যে অবস্থিত সামান্তরিকগুলির ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল সমান হয়, কারণ তোমাদের বললাম এটা তোমাদের বইতে চলে যাবে, পেজ নাম্বার 178 পাতা, 178 পাতায় দেখবা উপপাদ্য এটা আছে 23 নম্বর উপপাদ্যটাই দিয়েছে। দেখো এই যে সকল সামান্তরিক একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল কী হয়? সমান হয়। তাহলে আমাদের উপপাদ্যের প্রশ্নটা বলেছে, তাহলে অ্যান্সারটা হবে এখানে সমান। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখানে সমান, আমাদের অ্যান্সার। 3-4 কী বলছে দেখো, একটি ত্রিভুজের, এটা 4 নম্বরই আছে, তো একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে তার পরিসীমা কত গুণ হবে? দেখো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো, আমরা ত্রিভুজের বাহুগুলো প্রথম বাহুটা এ নিলাম, তারপর এটা বি নিলাম, তারপরটা সি নিলাম। ঠিক আছে, তো 3টা বাহু নিয়ে পরিসীমা কত হয়? পরিসীমা হয় তা বাহুগুলির যোগফল, এ প্লাস বি প্লাস সি, তাই না। তাহলে এটা হচ্ছে আমাদের পরিসীমা। বাহু যদি এ বি সি হয় ত্রিভুজে 3টা বাহু দৈর্ঘ্য, তাহলে পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি, 3টি বাহুর যোগফলটাকে পরিসীমা বলি আমরা। এবার দেখো বাহুগুলোকে বলতে 3 গুণ করা হলে, তাহলে এখানে হবে বাহুটা যে 3 গুণ হয়, তাহলে এটা 3 গুণ 3a হবে, এটা 3b পেয়ে যাবো, এটা 3c পেয়ে যাবো, তাই না। তাহলে এবার এভাবে যদি 3 গুণ করি তখন পরিসীমাটা কত হবে? দেখো তখন পরিসীমা হবে 3a প্লাস 3b প্লাস 3c, বাহুগুলির যোগফল। তাহলে এখান থেকে 3 কমন নিয়ে নাও, a প্লাস বি প্লাস সি। তো দেখো আগের পরিসীমার চেয়ে কত গুণ হয়ে গেছে? 3 গুণ হয়ে গেছে। তাহলে বাহুগুলিকে 3 গুণ করলে পরিসীমা কিন্তু 3 গুণ আমরা পাচ্ছি, তাই অ্যান্সারটা 3 গুণ। দেখো আবার 4 প্রশ্নগুলো চলে আসলাম। 4 প্রশ্নগুলো আমাদের 2 নম্বর প্রশ্ন আছে, এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর পেয়ে যাবা। তো তোমাদের যেটা বলছিলাম যে আমি কিন্তু ক্লাস 10-এর, আবার বলছি ক্লাস 10-এর ভিডিও দিচ্ছি, রায়মারির প্রশ্ন বিচিত্রা মডেল সেট থেকে আমরা দিচ্ছি প্রশ্নগুলো, সেই ভিডিওগুলো দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু তোমাদের দাদা দিদিগুলো যারা আছে তাদের কাছে কিন্তু ভিডিওগুলো শেয়ার করবা, জানাবা যে আমি ক্লাস 10-এর ভিডিওগুলো দিচ্ছি। তো তোমরা ক্লাস 9-এর সাথে সাথে আছো, তোমরা কিন্তু ভিডিওগুলো আমার দেখছো, এটা তো বলেছি আমার খুবই ভালো লাগছে। আর তোমাদের ভালো লাগার জন্যই কিন্তু আমি ক্লাস 10-এর 10ম শ্রেণীর অঙ্ক বই থেকে আমি অঙ্ক নিয়ে আসছি। তোমরা পেয়ে যাবা অঙ্ক বই, খুব শীঘ্রই পেয়ে যাবা। তোমরা পরীক্ষাটা দাও ভালোভাবে, ক্লাস 9-এর পরীক্ষাটা ভালো করে দাও। ক্লাস 9-এর পরীক্ষাটা তোমাদের আশা করি ভালো হবে। আমি কিন্তু অঙ্কগুলো দিয়েছি, ভিডিওগুলো দিয়েছি, ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু রেজাল্ট ভালো করবা, তাই না। তোমরা ধরে ভিডিওগুলো দেখো, একবার ছাড়া ভিডিওগুলো 2বার দেখো, তাই না, বুঝতে পারবা। আর কোনো কোথাও যদি অসুবিধা হয়, কোনো জায়গাগুলো যদি অসুবিধা হয়, তাহলে কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবো, আমি চেষ্টা করবো সেগুলো আবার পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো আমরা 4-এর 1 নম্বর প্রশ্নটা দেখে নেব। আবার একটা কথা বলি যে আজকে রাত 9টায় কিন্তু লাইভে আসছি। এই ভিডিওটা আমি এখন তো দুপুরবেলা টাইম, এখন দিনের বেলা ভিডিওটা বানাচ্ছি। তো দিনের বেলা ভিডিওটা বানাচ্ছি, সম্ভবত আমার ভিডিওটা তৈরি করতে আমি সন্ধ্যাবেলা বা রাত্রে অবধি আমি ভিডিওটা দিয়ে দেবো। আর রাত 9টায় আমি আসছি, তোমাদের সঙ্গে লাইভে আসছি। ঠিক আছে, লাইভে অনেক কথা শেয়ার করব, আমার স্টুডিও দেখাবো। আমি স্টুডিও বলছি, আমার যে ভিডিও বানাচ্ছি সেই জায়গাটায় দেখাবো আমি কীভাবে আমি ভিডিও বানাই। তো চলো আমরা 4-এর অঙ্কগুলো দেখে নেব। 4-এর 1 নম্বরে কী বলছে দেখো, 1/7 ও 2/7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। তাহলে এখানে দেখো আমাদের যেটা বলেছে এর মধ্যে একটি মূলদ সংখ্যা, তো এটা আমরা সহজে করতে পারবো। আমার হরটাকে একটু বড় করে দাও। দেখো এখান থেকে আমরা কিন্তু বলতে পারছি না যে 1 আর 2 আছে, এর মধ্যে আমরা বলতে পারছি না। তাহলে এটা যদি হরটাকে বড় করে দিই, আমরা 2 দিয়ে গুণ করি ধরো, তাই না, 14 বানালাম। আর এখানেও আমরা 2 দিয়ে গুণ করে দিই, হরটাকে সমান রাখতে হবে। এখানে 14, এখানে 14 হবে, 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা আসবে আমাদের 2/14। আর এটা আসছে আমাদের দেখো 4/14। এখন 2 আর 4 এদের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে 3 আছে, 2, 4-এর মধ্যে কে আছে? 3।
তা 3/14, 3/14টা এর চেয়ে বড়, এর চেয়ে ছোটো, তাহলে এর মধ্যে একটি মূলের সংখ্যা আমরা পেয়ে গেছি 3/14। তাহলে এখানে তোমরা লিখে দাও, এই যে তোমাদের দেখো অত অবধি লিখতে হবে যে এত এত এর মধ্যে একটি মূলের সংখ্যা এত, এখান থেকে লিখতে হবে। আমি এই জায়গাটা কিন্তু এই জায়গাটা লিখে দিলাম, আমার লেখা আছে যেহেতু, তো আমরা অ্যান্সারটা কত পাবো 3/14, ঠিক আছে। 2 নম্বরটা বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। খুব ভালো অঙ্ক, এই অঙ্কগুলো লাভ করতে অঙ্ক। দেখো বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলেছে, তাই না? তাহলে এখানে দেখো বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য আমরা লিখব 100 টাকা, 100 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? দেখো ক্রয় মূল্য লাভ যখন হয়েছে তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা লাভটা বাদ দাও, তাই না? তো বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিলে ক্রয় মূল্য পাই আমরা। তাহলে এখানে দেখো 20 টাকা আমরা লাভটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের কত হয়ে গেল 80 টাকা। তাহলে ক্রয় মূল্য হবে আমাদের 80 টাকা, তাই না? আচ্ছা, তাহলে ক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য আমাদের 100 টাকা, তাহলে লাভ কত? তাহলে লাভ তোমরা বুঝতেই পারছো, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে দাও, তো লাভ হয়ে গেল আমাদের 20 টাকা। লাভটা কত? 20 টাকা। এবার ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বলেছে, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ আমরা কত পাবো? তো লিখব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কী করে পাবো? দেখো লাভটা আমরা পেয়েছি, লাভটা উপরে, আর ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য কত? 80 টাকা। তার ক্রয় মূল্য এখানে দিলাম 80 টাকা, আর শতকরা বলেছে মানে 100 দিয়ে তোমাদের গুণ করতে হবে, তাহলে এটা হবে আমাদের শতকরা লাভ। চলো আমরা সরল করে নিই, এখানে 0, এখানে 0 কেটে দিলাম। এবার যদি বলি কত দিয়ে কাটাকাটি করবো? 2 দিয়ে কাটাকাটি করো, 2 পাচ্ছে 10, আর 2 4 8, আর 4 পাচ্ছে 20, তাহলে আমরা পেয়ে যাবো 5 পাচ্ছে 25%। তার ক্রয় মূল্যের উপর শতকরা লাভটা কত হবে? 25%। এটা আমাদের অ্যান্সার। চলে আসবো 4-এর 3 নম্বর প্রশ্নটা। তো দেখো আমি তোমাদের যেটা বললাম যে ক্লাস 9 পরীক্ষা দেওয়ার পরই তোমরা কিন্তু ক্লাস 10-এর অঙ্কগুলো পাবা। তো আমি যেটা বলছি যে অঙ্কগুলো দেওয়ার খুবই চেষ্টা করব, আমি প্রথমত ক্লাসগুলো দিব, আমি ক্লাস 10-এর ভিডিওগুলো। তো আমি কিন্তু রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আমি কিন্তু বেশি তোমাদের করাবো, তাই না? বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রশ্নগুলো বেশি করাবো। তো আমি যতটা সময় পাবো তোমাদের উৎসাহ দেখে, তোমাদের যে কমেন্ট উৎসাহ আমি পাচ্ছি, কমেন্ট লাইক পাচ্ছি, শেয়ার পাচ্ছি ভিডিওগুলো, তোমরা ভিডিওগুলো ভালো করে শেয়ার করছো, এতে আমি খুবই খুশি। তোমাদের এই আনন্দের জন্য কিন্তু আমি 10ম শ্রেণীর ম্যাথটা নিয়ে আসছি, ঠিক আছে? তো তোমরা খুব উৎসাহ, তোমরা ক্লাসগুলো দেখছো, আমাকে খুব ভালো লাগছে, এই জন্য 10ম শ্রেণীর অঙ্কগুলো আমি শুরু করব। রায়মার্টিন প্রশ্নবিচিত্রা কিন্তু আমার মেন উদ্দেশ্য, সেখান থেকে আমি বেশি তোমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা যখন ক্লাস 10-এ উঠে যাবা, তোমরা দেখবা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস পড়তে তোমাদের ইউনিট টেস্ট চালু হয়ে যাবে, বা মার্চ এপ্রিল মাসে সেই ইউনিট টেস্টে যে তোমাদের ভলিউম 1 তোমরা দেখো পেয়ে যাবা। ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দুটো ভাগে ভাগ হয়, একটা ভলিউম 1, একটা ভলিউম 2। তো প্রথমে তোমাদের ভলিউম 2টা নিতে হবে, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা। তো সেখান থেকে আমি তোমাদের দিতে শুরু করে দেবো, তাই না? কোয়েশ্চেন ব্যাংক থেকে, প্রশ্নবিচিত্রা থেকে। তো আমি যেটা বললাম যে ক্লাসে ভিডিওগুলো দিব, খুব দেওয়ার চেষ্টা করব, প্রথম তোমাদের ভিডিওগুলো দিব, যতটা সময় পাবো, যতটা আমি সময় পেয়ে তোমাদের ভিডিওগুলো দিব, তো ভিডিওগুলো দিতে থাকবো আমি। তো যাই হোক, এখন তো ভিডিওগুলো তোমরা পাচ্ছই, আজকে তোমরা 21 নম্বর ভিডিওটা দেখছো। তো চলো আমরা 4-এর 3 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই কী আছে। তো 4-এর 3 নম্বর দেখো একটা সূচকের অঙ্ক দিয়েছে, 27-এর মাথায় x আর 81-এর মাথায় y হলে x/y সমান কত হবে? তাহলে এখান থেকেই সরল করে আমাদের কিন্তু x/y বেরিয়ে আসবে। তাহলে এখানে দেখো এটাকে আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যা করে নেব। তাহলে 27-কে 3-এর কিউব করা যাবে, বাইরে x, আর 81-কে 3-এর মাথায় 4, 81 লসাগু করবা, 4টা 3 পাবা, 3-এর মাথায় 4, তাহলে এখানে হবে 3x, আর এখানে হবে 3-এর মাথায় 4y। মূল সংখ্যা সমান যদি হয়ে যায় তাহলে পাওয়ারকে আমরা সমান লিখতে পারবো, 3x সমান 4y। এখানে x/y করো, আর এখানে 4/3 করা যাবে, x-এর নিচে y কেটে আনো, আর 4-এর নিচে 3 কেটে আনো, বর্গগুণ করা বাইরে ফিরে আসবে এটা। তাহলে বাইরে থাকলে আমরা অনুপাত করে নেব, x/y আর 4/3। দেখো আমাদের অ্যান্সারটা এখানে হয়ে যাবে, এখানে আমি একটু লিখে দিই, তোমরা এখানে লিখবা 4/3, বাস, এটা আমাদের অ্যান্সার। তো আমি যেটা আবার বলছি,
ক্লাস 10-এর ভিডিও আমি দিতে শুরু করে দেবো, যতটা পারবো আমি দেবো, যতটা জানতে পারবো, কারণ আমাকে রায়মাটির প্রশ্নবিচিত্রা তোমার দিতে হবে। রায়মাটির প্রশ্নবিচিত্রা যখন তোমরা পেয়ে যাবা ক্লাস 10-এ উঠে, সেখান থেকে আমি দিতে শুরু করে দেবো। তো আমি চেষ্টা করব বেশি বেশি ক্লাসে ভিডিওগুলো দেওয়ার। রায়মার্টিন প্রশ্নবিচিত্রার কোনো ঘাটতি থাকবে না, তোমাদের A to Z আমি রায়মার্টিন থেকে দেবো। দেখো এখন আমি এই যে ক্লাস 9-এ তোমাদের দিচ্ছি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে, তো আমি কিন্তু সবগুলো ভিডিও দিইনি, আমি 10 থেকে দিয়েছি। তো পরের বার তোমরা দেখবা ক্লাস 10-এ যখন উঠে যাবা, তো তোমরা কিন্তু সবগুলো মডেল কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে আমার কাছে, যতগুলো স্কুল আছে সবগুলোই আমার কাছে পাবা, এটা তোমাদের বলে দিচ্ছি। আমি কিন্তু এবার দিতে পারলাম না, যেহেতু আমি দেরি করে ইউটিউবে আসলাম, আমার বেশি দিন হয়নি ইউটিউবে আসা ভিডিও দেওয়াটা, তো খুব কম সময়ের মধ্যে দিচ্ছি বলে আমি যতটুকু পেরেছি ইম্পর্টেন্ট স্কুলগুলো তোমাদের দিয়ে দিয়েছি, তোমাদের কাজে লাগবে পরীক্ষায়। তো মন দিয়ে ভিডিওগুলো দেখো, ক্লাসগুলো করো, তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো হবে। তো আমরা 4-এ 3 নম্বরে করালাম, এবার 4-এ 4 নম্বরে চলে যাবো আমরা। দেখো 4-এর প্রশ্নটা বলছে x² + y² - 2x + 4y = -5 হলে x ও y এর মান বের করতে বলেছে। তাহলে দেখো আমরা কীভাবে অঙ্কটা করবো, -5কে আমরা ডান দিকে নিয়ে আসি। তাহলে x² আমরা দেখো একটু সাজিয়ে নিই, এটা আমরা করলাম 2x, এখানে দিব আমরা ধরো +1 দিয়ে দিলাম, +y² + 4y দিলাম, প্লাস এখানে 4 নিলাম, = 0। দেখো এটাকে সাজালাম শুধু, এখানে লক্ষ্য করো +1 আর +4 +5, +5টা ওইদিকে -5 হবে, -5টা এদিকে আনে +5, +5কে আমরা ভেঙে নিয়ে নিয়েছি, ঠিক আছে, একবারে করে নিয়েছি আমরা। এটা পূর্ণবর্গ করতে পারবো, আমি যে একটু তোমাদের সাজিয়ে দিই, দেখো a² - 2ab, b বলতে 1 + b², এটা এভাবে পূর্ণবর্গ সাজাতে পারবো। আর এটাকে দেখো, এটাকে যে সাজাই আমরা, এটা তো y² + 2ab, b বলতে এখানে আমাদের 2 পেয়ে যাবে, তাহলে এখানে 2² এটা আমরা হবে a - b² সূত্র, তাহলে এখানে b হচ্ছে 1 তার হোল স্কোয়ার প্লাস, আর এটাও আমাদের a + b হোল স্কোয়ার সূত্র, b হচ্ছে আমাদের 2 তার হোল স্কোয়ার = 0। দুটি বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে প্রত্যেকটা বর্গ 0 হবে, x - 1 তার বর্গটা 0, আর এদিকে y + 2 এর বর্গটাও 0 হবে। এটা হয় দুটি বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে এই বর্গটাও 0 আর এই বর্গটাও 0। তো এখানে থেকে দেখো আমরা x - 1 = 0, ডান দিকে 0 থাকলে স্কোয়ার উঠে যাবে, কারণ 0-এর বর্গমূল 0 হয়, x = 1। এখান থেকে তোমরা y + 2 একইভাবে এখানে আমরা 0 করে দেবো, স্কোয়ারটা উঠিয়ে দিলাম, আর এখান থেকে y এর মানটা তোমরা পেয়ে যাবা -2। তাহলে x এর মান পেলাম 1 আর y এর মান পেলাম -2, এটাই আমাদের অ্যান্সার। 5 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, a³ + b³ + c³ - 3abc = 0 এবং a + b + c ≠ 0 হলে a, b, c এর মধ্যে সম্পর্ক লেখো। তাহলে a, b, c এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। তো আমরা প্রথমে দেখো এই যে আছে এটা, এর সূত্রটা আমাদের জানা আছে, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে a³ + b³ + c³ - 3abc সূত্রটা আছে, সেটা হবে a + b + c * a² + b² + c² - ab -bc - c, এটা আমাদের সূত্র, ঠিক আছে, এই সূত্রটা এটা = 0। আচ্ছা এবার দেখো এখানে আমাদের বলেছে a + b + c টা ≠ 0, এটা 0 নয়, এটা 0 না হলে আমাদের এটা 0 হবে। দুটি রাশির গুণফলটা 0 কখন হবে, তাহলে এদের মধ্যে যে কেউ একজন 0 আছে, তাই না, নাহলে 0 হবে কী করে, 0-এর সঙ্গে সমান। তাহলে আমাদের এটা যখন 0 নয় তাহলে আমাদের এটা 0 হবে। তো অতএব আমরা বলে দিব a², আমার বন্ধনী নিচ্ছে না, a² + b² + c² - ab -bc - ca, এটা আমাদের 0, কারণ আমরা বলে দেবো যেহেতু a + b + c এটা কিন্তু 0 নয় বলে ওটা 0 পেয়ে গেলাম। এবার এখান থেকে দেখো আমরা একটু সরল করি, আমরা 2 দিয়ে গুণ করে দিই, 2 দিয়ে গুণ করলে 2a² + 2b² + 2c² - 2ab -2bca - 2ca, আর এখানে যদি 0-এর সঙ্গে 2 গুণ করে দেবো 0 হবে। আচ্ছা এটাকে যদি আমরা ব্যালেন্স করে দিই, তোমাদের দেখো এটা এভাবে পাবা a² - 2ab + b², তারপরে পাবা তোমরা b² - 2bc + c², ঠিক আছে। দেখো a² দুই জায়গায় নিব, b² যেমন দুটো এসেছে, a² দুটো আসবে, c² দুটো আসবে, কারণ দুজন করে আছে এখানে। এবার তোমরা নাও ca-কে দেখে নিব আমরা, +c² - 2ca, আর এখানে হবে +a², ঠিক আছে। দেখো এটাই কিন্তু ব্যালেন্স করে আমরা এটা তৈরি করেছি, আমরা পূর্ণবর্গ করে সাজিয়েছি আমরা, আর 2 × 0 তো 0 হবে। এবার দেখো এখানে পূর্ণবর্গ সূত্র, এখানে পূর্ণবর্গ, আর এখানেও দেখো পূর্ণবর্গ, তাহলে এটা হবে a - b তার হোল স্কোয়ার, আর এটা হবে b - c তার হোল স্কোয়ার, আর এটা হবে c - a তার হোল স্কোয়ার = 0। তিনটি বর্গের সমষ্টি যদি
জিরো হয় তাহলে প্রত্যেকটা বর্গ কী হবে, প্রত্যেকটা বর্গ জিরো হবে, জিরোর সঙ্গে সমান হবে। তাহলে এ মাইনাস বি ইজিক্যাল আমরা জিরো করে দিলাম, আর স্কোয়ার দিলাম না যেহেতু জিরোর সঙ্গে সমান। আর এখানে বি মাইনাস সি ইজিক্যাল টু জিরো, আর এখানে সি মাইনাস এও ইজিক্যাল টু জিরো পেয়ে যাবো আমরা। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের এ ইজিক্যাল টু বি হয়ে যাবে, আর এখান থেকে বি ইজিক্যাল টু সি হবে, আর এখান থেকে সি ইজিক্যাল টু এ হয়ে যাবে। দেখো এ বি, এর সঙ্গে বি সমান, বি এর সঙ্গে সি সমান, তাহলে সি এর সঙ্গে এ সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ সমান সমান বি সমান সমান সি, তিনজনের সমান। তিনজন সমানটা আমি আবার বলে দিই কী করে হচ্ছে। দেখো এ বি সমান, ধরো এ যদি আমাদের হয়, এ যদি আমাদের দেখো এটাকে যদি বলি 2, তাহলে বিটা কত হবে, বিটা 2 হবে। আচ্ছা বিটা 2, তাহলে বিটা তাহলে 2, তাহলে বিটা যদি 2 হয় দেখো তাহলে সিটা কত হবে, সিটাও 2 হবে সমান। তাহলে দেখো সিটা আমাদের হচ্ছে 2, আর এটাও কিন্তু আমাদের 2 আছে দেখো, তাহলে এটাও আমাদের 2। তাহলে আমাদের সবাই তো 2 2 মান, সবাই তো সমান এ বি সিগুলো, তাহলে এ বি সি আমরা কী বলবো, সমান বলে দেবো এই তিনটা সমীকরণ থেকে। তাই এটাই আমাদের সম্পর্ক, এটাই নির্ণেয় সম্পর্ক। বাস এভাবে অ্যান্সারটা হবে আমাদের। দেখো 6এর প্রশ্নটা আমরা চলে এসেছি। 6এর প্রশ্ন লগের একটা প্রশ্ন আছে। তো লগ ফোর এখানে 256, 4 বলতে নিধান, এটা লগারিদম, এর মানটা নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা হয়েছে, তো অঙ্কগুলো বারবার রিপিট আসছে, তো রিপিট আসুক তাই না, তবুও আমরা অঙ্কগুলো করবো, কারণ অঙ্ক আমাদের বারবার করতে হবে। পরীক্ষায় অঙ্ক নামাতে গেলে তোমাদের কিন্তু এক একটা অঙ্ক বারবার করতে হবে, তো আমরা বারবার করে রিভিশন দেবো, যত আমরা অঙ্ক করবো দেখবো ততই আমাদের কি রিভিশনটা প্র্যাকটিসটা ভালোভাবে হবে। তো চলো দেখি অঙ্কটাকে ভাঙাচ্ছি আমরা। তাহলে এটা আমরা সরলটা ভাঙাবো। দেখো প্রথমে 256কে লসাগু করে নাও। তাহলে লসাগুটা আমরা দেখো যেহেতু নিধানটা 4 আছে, তাহলে লসাগুটা 4 দিয়ে করি। তাহলে এখানে 4 6 24 আর 4 4 16। তাহলে এখানে 4 দিয়ে যদি ভাঙাও তাহলে 4 কে 4, আর এটা কত হবে 4 6 24, তারপর এখানে হবে 4 4 16। তাহলে কটা 4 পেলা, তাহলে এখানে দেখো এই যে 4টা 4 পেয়েছো, তাহলে একে তোমরা 4-এর মাথায় 4 লিখতে পারবা। তো এখানে আমরা যদি ভাঙি লগ 4 আর লগ 4, এবার 256কে আমরা লিখতে পারবো 4-এর মাথায় 4, 4-এর মাথায় 4, এভাবে লিখে দেবো লগ 4। এবার দেখো এটা এই 4টা আমাদের আসবে সামনে, দেখো পাওয়ার যদি হয় লগারিদমের উপর পাওয়ারটা চলে আসবে লগের পাশে এই জায়গায়, তাই না। আর এই যে লগ 4 মানটা কিন্তু 1টা আর লিখলাম না, পাশে আমি এখানে দেখিয়ে দিই, যেহেতু লগ এই যে 4 আর 4টা দাঁড়াবে, যে 4টা এখানে আসার পর লগ 4 এর মানটা কিন্তু 1 হয়ে যাবে। তাহলে এখানে 1টা আমি লিখলাম না, কারণ এখানে তো মাল্টিপ্লাই 1 আছে, সেটাতে এটাই মান পাবো আমরা। এবার এখানে দেখো লগ 4 এই মানটা কত হবে, এই অনুযায়ী আমাদের 1 চলে আসবে, তাহলে এটা আমাদের 1 হয়ে গেল। দেখো এবার দেখো লগ 1 নিধান যাই থাক না কেন, যদি লগারিদম 1 হয়ে যায় তাহলে লগের মানটা আমাদের হয়ে যাবে 0, অ্যান্সারটা 0 আমাদের। দেখো 7-এর প্রশ্নটা কী বলছে, মূল বিন্দু থেকে একটা বিন্দু আছে -4, y, এই বিন্দুর দূরত্ব 5 একক। মূল বিন্দু আর এই বিন্দু, দুটো বিন্দুর দূরত্ব কত বলেছে 5 একক হলে ওয়াই মান কত। তাহলে মূল বিন্দু দেখো, মূল বিন্দু স্থানাঙ্ক আমরা কী জানি, অ্যান্সার মূল বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানতে হবে। তোমরা যেটা জানো সবাই, মূল বিন্দুর স্থানাঙ্ক হয় 0,0, তাই না, এই যে 0,0। তাহলে এই 0,0 আর একটা বিন্দু আছে এটা, এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করব। তা আমরা এখানে লিখব 0,0 ও -4, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব সমান। কীভাবে দূরত্ব বের করি আমরা, √, দেখো এক্সের পার্টের বিয়োগফল, তো এই বিয়োগটা এখানে বিয়োগই হবে, কিন্তু বিয়োগটা হয়ে যাবে প্লাস, এই মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে, তার হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের পার্টের বিয়োগফল, তো ওয়াইয়ের পার্টগুলো যোগ 0 আছে -y, এটা y আছে তার বর্গটা, ঠিক আছে। এবার দেখো এই মানটা আমাদের বলে দিয়েছে 5 বলে দিয়েছে, তাহলে এখানে একটা আমরা সরল করে নিই, এটা আমাদের 4-এর স্কোয়ার, এটা হবে -y স্কোয়ার, এটা তোমরা পেয়ে যাবা 4-এর স্কোয়ার 16, আর এটাতে পেয়ে যাবা y স্কোয়ার। এবার দেখো আমাদের এখানে প্রশ্ন অনুসারে বলে দিয়েছে এটা, তাহলে এই মানটা আছে 16 √16 প্লাস y স্কোয়ার, এটা কথা বলেছে 5 একক বলে দিয়েছে, তাহলে 5-এর সঙ্গে সমান, উভয় দিকে বর্গ করো। আমরা উভয় দিকে বর্গ চাপিয়ে দিলাম। আচ্ছা স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, 16 প্লাস y স্কোয়ার, আর এদিকে হবে 5-এর স্কোয়ার 25, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে আমরা ওয়াই স্কোয়ার সমান সমান 25, 16টাকে ওদিকে নিয়ে যাও -16, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান এটা কত হবে, বিয়োগটা 9 হবে, তাহলে ওয়াইয়ের মানটা পাবো +-√9, তাহলে ওয়াই সমান সমান হবে +-3, তাহলে যে ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম এটা আমাদের অ্যান্সার +-3, এটা অ্যান্সার। দেখো 8 প্রশ্নটা আমাদের বলছে একটি বৃত্তের কেন্দ্র সি এবং ব্যাস এবি, এ ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে বলে দিয়েছে 6,-7 আর 5,-2 হলে বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা। তাহলে প্রথমে দেখো আমাদের একটা বৃত্ত বলেছে, তাহলে আমরা একটা যদি বৃত্তের ছবি তৈরি করে দিই, তাহলে এই যে আমাদের বৃত্তের ব্যাসটা এবি, তো আমরা বৃত্তের ব্যাসটা এবি নিয়ে নিলাম। কেন্দ্রবিন্দু সি বলেছে, তাহলে ব্যাস যদি এবি হয় তাহলে কেন্দ্রবিন্দু আমরা কি নিলাম, কেন্দ্রবিন্দু আমরা সি নিয়ে নিলাম, তাই না? তাহলে সি এখানে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক বলেছে প্রথমটা, এটা হবে এ 6,-7, আর এখানে সি এর বলে দিয়েছে, আবার সিটা বলেছে কত 5,-2, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছে। তা আমরা ধরে নিব অ্যান্সার, ধরি বি বিন্দুর স্থানাঙ্ক। বি বিন্দু স্থানাঙ্ক তোমরা কি ধরে নিবা, ধরে নাও x,y, আচ্ছা h, কে ধরেছি আমরা, যা ধরতে পারো তোমরা। আচ্ছা a, b ধরে যাও, কী ধরলাম আমরা, a, b ধরলাম। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক আমরা এখানে a, b ধরে নিলাম। তাহলে দেখো এ বি এর মধ্যবিন্দু, এ বিটা তো ব্যাস, এ বি ব্যাসের মধ্যবিন্দু কেন্দ্রবিন্দু হয়, তাহলে এ বি এর মধ্যবিন্দুটা সি আছে, তাহলে এখন আমরা এ বি এর মধ্যবিন্দু বের করবো আর এর সঙ্গে সমান করে এ আর বি এর মানটা বের করে নেব। তাহলে আমরা এখন করব যে এ বিন্দু আছে, এ বিন্দুটা হয়ে গেল 6,-7, ও আর বি বিন্দুটা আমরা এ, বি ধরে নিলাম। বিন্দু দ্বয়ের মধ্যবিন্দু বের করব, বিন্দু দ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্য বিন্দুর স্থানাঙ্ক। দেখো মধ্যবিন্দু স্থানাঙ্ক কী করে পাওয়া যায়, এক্সের পার্টের যোগফল, এক্সের পার্টের যোগফল বাই 2 আর ওয়াইয়ের পার্টের যোগফল বাই 2, ঠিক আছে। এবার দেখো এই বিন্দুটাতে আমাদের সি বিন্দু, তাহলে এটা আমরা কার সঙ্গে সমান করব, সি এর সঙ্গে সমান করব। তাহলে 6+a/2, -7 প্লাস বি, আচ্ছা এটা আমাদের বি আছে, এটা ভালো করে লিখি, এটা এখানে একটা ভালো করে লিখি, b/2, এই বিন্দুটাই আমাদের সি বিন্দুটা, মানে 5, -2। এবার দেখো এক্সের পার্টের সঙ্গে এক্সের পার্ট সমান করে এখানে এ এর মানটা পেয়ে যাব, তাহলে 6+a/2 = 5, আর এখান থেকে যদি আমরা এর মানটা বের করি তাহলে 6+a, 5 দিয়ে 10, তাহলে এ সমান দেখো 10 থেকে 6 আমাদের বিয়োগ হয়ে যাবে, তাহলে এর মানটা কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম এর মানটা। আচ্ছা একইভাবে আমরা এটা বের করব, -7 + b/2 = -2, তাহলে -7 + b -4, তাহলে এখানে b = হবে -4 + 7, তাহলে বি এর মানটা পেয়ে যাবা কত, এটা 3 পেয়ে যাবা বিয়োগ করে। তা দেখো এ বির স্থান কিন্তু পেয়ে গেল, এর মানটা কত পেলা, এর মানটা পেলা 4 আর বি এর মানটা পেলা 3, তাহলে আমরা লিখে দেব অতএব বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম, 4,3। 9 নম্বর প্রশ্নটা আছে এ বি সি ডি সামুদ্রিকের কোণ a/2 কোণ b = 3/2 হলে সামুদ্রিকটির কোণগুলির পরিমাপ লেখো। আচ্ছা আমাদের একটা সামুদ্রিকের কথা বলেছে, তাহলে আমরা একটা সামুদ্রিকের ছবি টেনে নিই। এই যে দেখো আমরা একটা সামুদ্রিকের ছবি তৈরি করলাম, ঠিক আছে। সামুদ্রিকের নাম দিয়ে এটা এ, এটা বি, সি, এটা ডি। তাহলে দেখো এ কোণটা, এ কোণ আর যে বি কোণটা, এই দুটো কোণের অনুপাত বলে দিয়েছে 3/2। তাহলে আমরা দেখো অনুপাত থেকে আমরা ধরে নিতে পারবো অ্যান্সার, অনুপাত দেওয়া থাকলে এ কোণটাকে আমরা ধরে নিব 3x আর বি কোণটাকে আমরা ধরে নিব 2x, ঠিক আছে। এই দুটো কোণ, এটা আমাদের হয়ে গেল 3x আর এটা হয়ে গেল কোণটা আমাদের 2x। এবার দেখো সামুদ্রিকের ধর্ম আছে, এই যে দেখো এটা তো সমান্তর সরলরেখা, এটাকে যদি আমরা ছেদক বলি তাহলে সমান্তর সরলরেখার ছেদকের একই পাশের যে অন্তস্থ কোণ দুটি আছে এতে যোগফলটা 180 ডিগ্রি হয়। তাহলে এখন আমরা জানি এটা লিখব, যেহেতু 3x + 2xটা এদের মান কিন্তু 180 ডিগ্রি, এটা সামুদ্রিকের ধর্ম, তাই না।
সামুদ্রিকের ধর্ম থেকে এটা আমরা বলতে পারবো। তাহলে এখান থেকে এক্সের মান পেয়ে যাবো। তাহলে এখান থেকে এটা হবে যোগ করে 5x আর 180, 5 দিয়ে কাটারি করে 5 3 15, 5 6 30। তাহলে এক্সের মানটা পেয়ে গেল 36 ডিগ্রি। তাহলে এবার দেখো তোমরা এই কোণটা পেয়ে যাচ্ছ, এই কোণটা পাচ্ছ কত 3 × 36, 3 × 36 সেটা গুণ করে নাও, যেটা পেয়ে যাবে তোমরা 18 9 108 ডিগ্রি এই কোণটা। এবার বি কোণটা পেয়ে যাচ্ছ, তাহলে বি কোণটা পাবা 2 × 36, তাহলে বি কোণটা পেয়ে যাচ্ছ 72 ডিগ্রি। এবার দেখো তোমরা এ কোণ পেয়ে গেলে তোমরা কিন্তু সি কোণ পেয়ে যাবা, কারণ সামুদ্রিকের বিপরীত কোণগুলি সমান হয়। তোমরা লিখব যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান, তাই না? বিপরীত কোণগুলি যদি সমান হয় তাহলে এর সঙ্গে সমান হবে সিটা, তাই না? তাহলে এদের মান কত পেয়েছি? এ কোণটা পেয়েছি 108 ডিগ্রি, তাহলে সি কোণটা হবে 108 ডিগ্রি, আর এবং বি কোণের সঙ্গে সমান হয়ে যাবে ডি কোণটা। এই যে বিপরীত কোণগুলো সমান হয় সামান্তরিকের, তাহলে বি কোণে পেয়েছি 72 ডিগ্রি, তাহলে ডি কোণটা হয়ে গেল আমাদের 72 ডিগ্রি। এই যে আমাদের অ্যান্সার। আমরা চলে এসেছি 10 নম্বর প্রশ্নটা। কি বলছে দেখো, এ বি সি ডি সামুদ্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ একক, আর বিসি বাহুর মধ্যবিন্দু পি বলেছে, তাহলে এ বিপি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা ছবিটা আঁকি, ছবি এঁকে এসব বোঝা যায় জ্যামিতির অঙ্কগুলো। তা আমাদের আগে সামুদ্রিক বলেছে, তা আমরা একটা সামুদ্রিক তৈরি করব। এই যে আমরা একটা সামুদ্রিক তৈরি করলাম, সামুদ্রিকের নাম এ বি সি ডি দিলাম। এবার দেখো আমাদের যেটা বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে পি, বিসি বাহুর মধ্যবিন্দু পি, আর এ বিপি মানে এভাবে যোগ করব, এই যে যোগ করলাম। তাহলে যে এ বিপি ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। আচ্ছা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পাওয়ার আগে আমরা একটা অঙ্কন করব, এসি কর্ণ টানবো আমরা, ঠিক আছে? তাহলে আমরা লিখবো এখানে অ্যান্সার এসি কর্ণ যুক্ত করা হলো, ঠিক আছে? এসি কর্ণ যুক্ত করলাম। এবার দেখো এসি কর্ণ যদি কর্ণটা হয় তাহলে কি হবে, তাহলে কর্ণটা দুটো ত্রিভুজে বিভক্ত করে দেয়। তাহলে আমাদের এখানে দেখো, তাহলে এখানে সামুদ্রিকের ধর্ম অনুযায়ী এখানে লিখব যেহেতু এ বি সি ডি একটি সামন্তরিক, এবিসিডি একটি সামুদ্রিক এবং এসি কর্ণ, তাহলে এভাবে যদি হয় তাহলে কি হবে, এই যে কর্ণটা সামুদ্রিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করবে। তাহলে এদিকার ত্রিভুজটা ওদিকার ত্রিভুজটা সমান ত্রিভুজ, এদিকার ত্রিভুজটা দেখো, এটাকে ত্রিভুজের নাম আমরা ত্রিভুজ এবিসি বললাম, এবিসি ত্রিভুজটা, আর ওই দিকের ত্রিভুজটা আছে ত্রিভুজ সমান সমান এসিটি, এই দুটো ত্রিভুজ আমাদের সমান হয়ে যায়, তাই না? আচ্ছা তাহলে এই যে এদিককার ত্রিভুজটা কী করব, এই যে এবিসি ত্রিভুজটা পুরো সামুদ্রিকের অর্ধেক হবে, তাহলে আমরা বলবো ত্রিভুজ এবিসি হাফ সামন্তরিক চিহ্ন নেব, সামন্তরিক এবিসিডি, তাই না? তাহলে এই একটা ত্রিভুজটা কী হবে, পুরো সামুদ্রিকের অর্ধেক হবে। আচ্ছা তাহলে এবার দেখো পুরো সামুদ্রিকের ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে, 100 বর্গ একক। তাহলে কাটাকাটি করো, এটা পেয়ে গেলাম 50। তাহলে এই যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম 50 বর্গ একক। ওকে, এবার দেখো এবিসি ত্রিভুজের এই যে এপিটা আমরা মধ্যমা বলবো, পিটা যেহেতু মধ্যবিন্দু, তা আমরা লিখব ত্রিভুজ এ বি সি এর এপি হলো মধ্যমা। তাহলে এপি যদি মধ্যমা যদি হয় তাহলে এই যে এবিসি ত্রিভুজটাকে কী করবে, মধ্যমাটা সমান দুভাগে ভাগ করবে, মধ্যমার ধর্ম। তো আমরা লিখব ত্রিভুজ এ বিপি সমান সমান ত্রিভুজ। আচ্ছা এবিপি ত্রিভুজটা আমি একবার করে দিই, দুটো ত্রিভুজ সমান হবে, তাহলে পুরো ত্রিভুজের এই ত্রিভুজটা অর্ধেক হবে, এখানে একবার করে দিলাম ত্রিভুজ এ বি সি। তাহলে এবিসি ত্রিভুজের এই ত্রিভুজটা অর্ধেক হবে, কারণ দুটো ত্রিভুজ সমান। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা ত্রিভুজ এবিসির মানটা আমি বের করলাম 50
তাহলে এখানে আমরা লিখে দেবো 50, 2 দিয়ে কাটাকাটি করো, তাহলে এটা পেয়ে গেলাম 25। তাই ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রফল চেয়েছিল, সেটা পেয়ে গেলাম আমরা 25 বর্গ একক। ঠিক আছে, তো আমরা অ্যান্সারটা একটু এখানেও লিখে দিই। তাহলে এত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম 25 বর্গ একক। এটা আমাদের অ্যান্সার। দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এরকম কোশ্চেনগুলো রিপিট হয়েছে, বারবার করা হচ্ছে। তো চলো আমরা আবার অঙ্কটাকে দেখি কীভাবে হয় সমাধানটা। তাহলে অ্যান্সার দেখো, আমাদের প্রথমে একটা বৃত্ত, আমরা বৃত্ত যদি বলি, এই যে আমাদের একটা বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা আর ধরে নিই, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করবে। তাহলে আর এর 10% কতটা বৃদ্ধি পাচ্ছে, 10/100। তাহলে এখানে 0 কেটে নাও, তাহলে r/10 এতটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি পেয়ে আমাদের ব্যাসার্ধ কত হবে, তাহলে আমাদের যে নতুন ব্যাসার্ধটা হবে, নতুন ব্যাসার্ধ দেখো এতটা বাড়লো। আগে ব্যাসার্ধ ছিল আর এখন ব্যাসার্ধ বাড়ছে r+10। তাহলে এখানে হয়ে যাবে এটা 11r+10। আমি একটা ভগ্নাংশ এটা একবারে করে দিলাম, এটা পেয়ে গেল নতুন ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এখানে ক্ষেত্রফল কত, πr²। ক্ষেত্রফল কথা বলেছে, হ্যাঁ। আর এখানে ক্ষেত্রফল হবে নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল হবে πr²। আর বলতে 11r/10 তার হোল স্কোয়ার, পাই ইন্টু 11 বর্গ 121, আর এখানে 100, আর r² আমরা দিয়ে দেবো উপরে। ঠিক আছে, তাই এই ক্ষেত্রফলটা এটা বৃদ্ধি পেল। আচ্ছা, তার আগে চলো এটা, তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কতটা, আমরা লিখব ক্ষেত্রফল বৃদ্ধি পায় সমান সমান বৃদ্ধি পালো সেটা পাবো। আচ্ছা, এটাকে যদি আমরা বলি, তাহলে এটা হবে πr² ইন্টু 121/100। এটা সাজিয়ে লিখলাম এটাকে, মাইনাস πr²। ঠিক আছে, এইভাবে হবে। তাহলে এবার πr² কমন নিয়ে নাও, তাহলে এখানে 121/100 মাইনাস এটা পেয়ে যাবা πr²। আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 পেয়ে যাবা। তাহলে এখানে দেখো πr², তাহলে এটা বিয়োগ দিলে কত হবে, এটা হবে 21/100। আচ্ছা, এতটা আমাদের বৃদ্ধি পেল। এবার শতকরা বৃদ্ধি কত পাই, তো আমরা লিখব অতএব শতকরা বৃদ্ধি পাই। দেখো শতকরা বৃদ্ধি কীভাবে পাবে, যেটা বৃদ্ধি পেল সেটা উপরে থাকবে, πr² ইন্টু 21/100। আর বৃদ্ধিটা কী থেকে পেয়েছে, πr² থেকে, তাহলে πr² নিচে, আর যেহেতু শতকরা বৃদ্ধি সেটা আমরা 100 সঙ্গে গুণ করব। তাহলে এখানে কাটাকাটি করো, πr² কেটে দাও, আর এখানে আমাদের থাকলো 121/100 গুণিত 100 কেটে দাও, তাহলে আমাদের থেকে গেল 21। তাহলে 21% আমাদের অ্যান্সার। তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে শতকরা 21% বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। এটা আমাদের অ্যান্সার। দেখো 52 নম্বর প্রশ্নটা আছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যমান সমান, তা ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত। তো সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ আমরা টানলাম। সমবাহু ত্রিভুজটা আমরা যদি ABC নাম দিই, তাহলে উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা দেখো, এই যে মধ্যমাটি উচ্চতা হয়ে যায় সমবাহু ত্রিভুজের। তাহলে এখানে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি হয়, আমরা লিখব ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যটা আমরা এই নিলাম। ঠিক আছে, তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, এটা আমাদের ক্ষেত্রফল। আর সমবাহু ত্রিভুজের উচ্চতা কী হবে, √3/2 ইন্টু এ। ঠিক আছে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আর সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। এদের সংখ্যমানগুলো সমান বলে দিয়েছে, ক্ষেত্রফল উচ্চতার সংখ্যমান বলতে এই যে মানগুলো আছে এরাই সমান। তাহলে অতএব √3/4 ইন্টু a² সমান √3/2 ইন্টু এ। তাহলে এটা দেখো √3 কেটে দাও, 2 2 4 এভাবে কাটাকাটি করা যাবে। এখানে এ আর এ কাটলে একটা এ। তাহলে এবার দেখো এখানে
আমরা এখানে এর মানটা কত পেয়ে গেলাম, এতে কিছু নাই, তার 1 ধরো। তাহলে দেখো এর মানটা কিন্তু 1, সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য আমরা 1 পেয়ে গেছি। তা ত্রিভুজের বাহু দৈর্ঘ্য আমরা কত বলেছিল, তাই না? তা ত্রিভুজের বাহু দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম, আচ্ছা 1 হবে না, সরি, এটা এখানে দেখো 2 আছে। তাহলে এখানে যদি 2 দিয়ে কাটাকাটি করি, এই যে, তাহলে আমাদের যেটা দাঁড়ালো একটু ভালো করে লিখি, তো এটা হবে a/2 সমান সমান, এইদিকে কিছু নাই তো 1 হয়ে গেল। তাহলে এখান থেকে এর মানটা কত, এর মানটা হয়ে গেল আমাদের 2। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 2 একক। 2 একক। দেখো 13 নম্বর প্রশ্নটা বলছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু M এবং উচ্চ শ্রেণী সীমানা U হলে নিম্ন শ্রেণীর সীমানা নির্ণয় করো। দেখো নিম্ন শ্রেণীর সীমানা বের করতে বলেছে, আমরা এটাকে ধরে নিচ্ছি। অ্যান্সার ধরি নিম্ন শ্রেণীর সীমানা আমরা ধরে নেব, ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এর মানটা আমাদের দরকার। আচ্ছা, এবার দেখো এখানে উচ্চ শ্রেণীর সীমানা দেওয়া আছে U, তাহলে শ্রেণীর মধ্যমানও দেওয়া আছে। তাহলে দেখো শ্রেণীর মধ্যমান কী করে পাওয়া যায়, শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান একই জিনিসটা। তাহলে মধ্যবিন্দু পাওয়া যায় নিম্ন উচ্চ যোগ করে, এই যে উচ্চটা হচ্ছে U, নিম্ন হচ্ছে A, যোগ করে 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যমান। আর এখানে দেখো আমাদের মধ্যমানটা আবার M দেওয়া আছে আমাদের, তাহলে অতএব এই মানটা যে মধ্যমানটা a+u/2, এই মানটা কিন্তু আবার বলে দিচ্ছি মধ্যমানটা M। তাহলে এখান থেকে আমাদের এর মানটা বের করলে অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে a+u এদিকে 2m হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো এর মানটা বের হবে 2m - u। তাহলে আমরা পেয়ে গেলাম, অতএব দিয়ে লিখে দেব নিম্ন শ্রেণীর সীমানা সমান সমান 2m - u। এটা আমাদের অ্যান্সার। দেখো চলে এসেছি আমরা আজকের শেষ প্রশ্ন, 4-এর যে 14 নম্বর প্রশ্নটা আছে, তো শেষ প্রশ্নে চলে এসেছি। তাহলে তোমাদের অঙ্কগুলো সব দেওয়া হয়ে গেছে, এটা আমাদের লাস্ট প্রশ্ন। তো তোমরা ক্লাসটা ভালো করে দেখো, ভিডিওগুলো মন দিয়ে দেখো, তোমরা বুঝতে পারবা। আমি কিন্তু ডিটেলসই করাচ্ছি, আস্তে আস্তে ক্লাসগুলো করাচ্ছি যেন তোমরা ভালো করে বুঝতে পারো। তো ভালো করে তোমরা এই যে পড়াশোনা করে পরীক্ষাটা দাও। আজকে তো লাইভে আসছি, রাত 9টার সময় বলেছি লাইভে আসবো, তোমাদের সঙ্গে অনেক কথা আছে। আর ক্লাস 9 ম্যাথ সাজেশন দিব, এটা আমি বলে রেখেছি তোমাদের। তো কিছুই না, তোমরা ভালো করে ভিডিওগুলো দেখে অঙ্কগুলো শেখো, আর আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করবা নিশ্চয়ই। তো চলো দেখি আজকের আমরা শেষ প্রশ্নটা কি বলছি। দেখো প্রশ্নটা আছে 1 থেকে 5 আর 6 থেকে 10, এগুলো শ্রেণীগুলো আছে। এই যে শ্রেণীগুলো আছে, শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো শ্রেণী দৈর্ঘ্য বের করতে পারবো তখনই যখন আমরা দেখো 1 থেকে 5 আর এই মানটা যেন 5 হয়, এখানে এই মানটা আবার ফিরে যেন আসে, তখনই আমরা উচ্চ থেকে নিম্ন বিয়োগ করতে পারবো, শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাবো, ঠিক আছে। এখন যদি আমরা বিয়োগ করি উচ্চ থেকে নিম্ন, যে 4 পাবো, 4 উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এদের তৈরি করতে হবে। তৈরি করার জন্য যখন এটা তৈরি নাই, শ্রেণী সীমা নাই, তৈরি নাই, তাই না, এগুলো যে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা বানাতে হবে। কী করে বানাবো আমরা, তাহলে হাফ যোগ করবো, হাফ বাড়াবো। কী করে বুঝবো না, এই যে এখানে 5 আছে, এখানে 5 নাই, তাহলে এখানে যেটা থাকবে সংখ্যা সেটা যদি এখানে ফিরে আসে, তখনই আমাদের শ্রেণী সীমানা তৈরি হবে। তখন ওটা করার পর উচ্চ নিম্ন বিয়োগ করব। তাহলে আমরা কী করতে হবে, কি হাফ কমাতে হবে, হাফ বাড়াতে হবে। তাহলে 1 থেকে হাফ কমালে হবে 0.5, আর এটা হবে 5.5, ঠিক আছে। আর এটা চলে আসবে আবার দেখো 6 থেকে হাফ কমাও 0.6 থেকে হাফ কমালে হবে 5.5, আর এখানে 10 থেকে হাফ বাড়ালে হবে 10.5। এভাবে শ্রেণীগুলো চলতে থাকবে। তাহলে এবার দেখো এই মানটা দেখো এটা ফিরে এসেছে, তাহলে এটা কিন্তু শ্রেণী সীমানা সাদা হয়ে গেছে। তাহলে এবার তোমরা কিন্তু শ্রেণী দৈর্ঘ্য বের করতে পারবা। শ্রেণী দৈর্ঘ্যটা হবে এই যে উচ্চ থেকে নিম্ন বিয়োগ। তাহলে উচ্চটা হচ্ছে, ধরো আমি যদি যে কোনো একটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, ধরো এটাই নিয়ে নিলাম আমরা 10.5, আর আমি বিয়োগটা দিকে দেখাই 10.5 আর 5.5 বিয়োগ করো, 5 5 মিলে গেলে 0, আর 5 কত দিলে 10, 5 দিলে, তাহলে 5.5কে আমরা 5 বলবো। তাহলে অ্যান্সারটা আমাদের আসলো 5। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের অঙ্কগুলো করিয়ে দিলাম, ভালো করে মন দিয়ে দেখো ক্লাসগুলো। তোমাদের আজকে লাইভে আসছি, ঠিক আছে। আমি এরপরে তোমাদের
বিভিন্ন সাজেশন নিয়ে বিভিন্ন ভিডিও আনতে পারি, বিভিন্ন ভিডিও। আজকে তো লাইভে তোমাদের সাজেশন দেখাবো, আরও অনেক কিছু ভিডিও আসতে পারে তোমাদের। কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার পর ক্লাস 10-এর ভিডিও কিন্তু পাচ্ছ, তোমরা বইয়ের অঙ্ক পাবা, ঠিক আছে। তারপরে তোমরা ক্লাস 10-এ পড়ার পর 1 মাস 2 মাস পড়ার পর যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা আছে ভলিউম 1 থেকে, তোমরা সেখান থেকে স্কুলগুলো তোমরা পেয়ে যাবো আমার ভিডিওতে। তাহলে আমার সঙ্গে যুক্ত থাকো, আমার সঙ্গে থাকো, আর ভিডিওগুলো তোমরা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। এবং যারা নতুন আছো আমার চ্যানেলটাকে নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করে নিবা, কারণ নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে নিশ্চয়ই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তা ঠিক আছে, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই বাই, ভালো থেকো তোমরা।